দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল, তার হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা মাধ্যমিকে যে কোশ্চেনটা আসে যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ কি, 5 নম্বরের কোশ্চেন। আর জোয়ার ভাটার শ্রেণী বিভাগ, মুখ্য জোয়ার কাকে বলে, গৌণ জোয়ার কাকে বলে, বা হচ্ছে জোয়ার ভাটার সময়ের ব্যবধান, ভরা কোটাল মরা কোটাল, এগুলো হচ্ছে 3 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন। তাহলে জোয়ার ভাটা চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। আমরা আজকে পড়ব প্রথমে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। সৃষ্টির কারণ বুঝে গেছে? জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তাহলে তার আগে জেনে নিই জোয়ার ভাটা কি। বলছে সমুদ্রে বা নদীতে যেসব নদীগুলো সমুদ্রের সঙ্গে যুক্ত আছে, একদম মোহনার কাছে, জলরাশি কি হয়, ফুলে ওঠে। দিনে দুবার জলটা ফুলে ওঠে, আবার জলটা কি হয়, কমে যায়। দিনে দুবার জলটা কমে যায়। তো জলরাশি ফুলে ওঠাটাকে আমরা বলছি জোয়ার, আর জলরাশি কমে যাওয়াটাকে আমরা কি বলি, ভাটা বলি। বোঝা গেছে? এবার কি কারণে এই জলরাশি ফুলে উঠছে আর কি কারণে কমে যাচ্ছে, সেটাই হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এই জোয়ার ভাটা সৃষ্টির কারণে তাহলে দুটো কারণ মেন কাজ করে। 1 নম্বর কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল। এই আকর্ষণ বল যেটাকে আমরা বলি মহাকর্ষ, যেটাকে আমরা কি বলি, মহাকর্ষ। হচ্ছে জেনে নিই নিউটনের মহাকর্ষ। তোমরা জানো যে মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু প্রত্যেক বস্তুকে কি করে, আকর্ষণ করে। এবং এই আকর্ষণ বল ওদের দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তু দুটোর ভরের ওপর, আর বস্তু দুটোর মধ্যে দূরত্বের উপর। বস্তুর ভরের সঙ্গে আকর্ষণ বল হচ্ছে সমানুপাতিক, আর বস্তুর আকর্ষণ বল দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমতে থাকবে, বেশি হারে কমবে। আর ভরের সঙ্গে সমানুপাতিক হারে আকর্ষণ বল কি হবে, বাড়বে। এবার তাহলে ফার্স্ট হচ্ছে চাঁদ আর সূর্যের আকর্ষণ বল কি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব খুব কম, তার তুলনায় সূর্যের দূরত্ব অনেক বেশি। বোঝা গেছে? কিন্তু চাঁদ আয়তনে অনেক ছোট, ভর অনেক কম, তবু চাঁদের আকর্ষণ বল পৃথিবীর উপর সবচেয়ে বেশি কাজ করে। কেন? যেহেতু চাঁদ পৃথিবীর কাছে আছে, আর সূর্য চাঁদের তুলনায় অনেক বেশি হলেও কিন্তু এতটাই দূরে থাকে, তাহলে সূর্যের আকর্ষণ বল পৃথিবীর উপর সেভাবে কাজ করে না। এবং চাঁদের আকর্ষণ বল পৃথিবীর তুলনায় সূর্যের তুলনায় 2.2 গুণ বেশি কার্যকর। বুঝা গেছে? এবার তাহলে কি হলো, তাহলে পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে আসে, সেই চাঁদের আকর্ষণে সেই জলরাশি কি হয়, ফুলে ওঠে। চাঁদের আকর্ষণে জলরাশি কি হয়, ফুলে ওঠে। এবং তার ঠিক সমকৌণিক স্থানে জলরাশি, এই স্থানে জলটা ফুলে ওঠার জন্য সমকৌণিক স্থান থেকে জলটা কি হয়, এখানে অপসারিত হয়। ফলে এই সমকৌণিক স্থানে ভাটা সৃষ্টি হয়, এবং চাঁদের আকর্ষণে এখানে কি সৃষ্টি হয়, জোয়ার সৃষ্টি হয়। বোঝা গেছে? আর সূর্যের আকর্ষণ বল চাঁদের তুলনায় অনেকটা কম কাজ করে। এই হলো চন্দ্র সূর্যের আকর্ষণ বল জোয়ার ভাটা সৃষ্টিতে কি করে, সাহায্য করে। এবার হচ্ছে 2 নম্বর কারণ। 1 নম্বর এটা, 2 নম্বর কারণ হচ্ছে কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল কি আমরা জানি, আগে পড়েছি। পৃথিবী আবর্তন করার জন্য পৃথিবী পৃষ্ঠের উপর দুটো শক্তি কাজ করে। একটা উত্তর থেকে দক্ষিণে হচ্ছে কেন্দ্রমুখী বল, আর পৃথিবীর হচ্ছে পূর্ব পশ্চিমে হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। ঠিক কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবেও পৃথিবীর জলরাশিও পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে দিকে বেরিয়ে যাওয়ার কি থাকে, প্রবণতা থাকে। তাহলে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল তাহলে সব দিকে কাজ করছে। কেন্দ্র বহির্মুখী বল পৃথিবীর সব অংশে কি করছে, কাজ করছে। তাহলে যেখানে চাঁদের আকর্ষণে জল ফুলে উঠছে, তার সঙ্গে কেন্দ্র বহির্মুখী বলও কাজ করছে। ঠিক যে স্থানে জোয়ার হচ্ছে চাঁদের আকর্ষণে জোয়ার হয়, তার ঠিক বিপরীত স্থানে চাঁদের আকর্ষণ বল এখানে অনেকটা কি কম কাজ করে। এখানে কেন্দ্র বহির্মুখী বল কাজ করার জন্য এখানে একটা কি সৃষ্টি হয়, জোয়ার সৃষ্টি হয়। এই জোয়ারটা তাহলে যেখানে চাঁদের আকর্ষণে জোয়ার হয়,
তার বিপরীত স্থানে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে সেই জোয়ার সৃষ্টির কারণ হচ্ছে কি কেন্দ্রাতিক বল, মানে কেন্দ্র বহির্মুখী বল। এবং যেখানে চাঁদের আকর্ষণে জোয়ার সৃষ্টি হয় সেখানেও কেন্দ্রমুখী বলটাও কেন্দ্র বহির্মুখী বলও কি করে, কাজ করে। ফলে চাঁদের সম্মুখের জোয়ারের তীব্রতা অনেক কি হয়, বেশি হয়। আর এর বিপরীত ঠিক সমকৌণিক স্থানে যেখানে জোয়ার সৃষ্টি হচ্ছে, দুটো যে স্থানে জোয়ার তার ঠিক সমকৌণিক স্থানে ভাটা সৃষ্টি হচ্ছে। কেন? এখানে জলটাকে যখনই টেনে নেওয়া হচ্ছে সেই জলটা ফুলে ওঠার জন্য তার এই দুই প্রান্ত থেকে জলটা কি হয়, ওখানে সাপ্লাই করা হয়, মানে ওখানে সরবরাহ করার জন্য একটা টান তৈরি হয়। সেই টানের জন্য এখানে জলতল কি হয়, হ্রাস পায়। এই জলতল হ্রাস পাওয়ার কারণে এখানে কি সৃষ্টি হয়, ভাটা সৃষ্টি হয়। তাহলে জোয়ার সৃষ্টির কারণ জানা গেল, ভাটা সৃষ্টির কারণ জানা গেল। তাহলে দুস্থানে জোয়ার সৃষ্টি হওয়ার জন্য জলের যে টান করে সেই টানের জন্য সমকৌণিক স্থান থেকে জলটা ওই স্থানে যায়, তার ফলে কি সৃষ্টি হয়, ওই স্থানে ভাটা সৃষ্টি হয়। এবং এই জোয়ার ভাটা তাহলে পৃথিবী 24 ঘন্টায় একবার আবর্তন করছে। 24 ঘন্টায় একবার আবর্তন করার জন্য তাহলে পৃথিবীর ওজনে প্রত্যেকটা স্থানে দিনে দুবার জোয়ার সৃষ্টি হয় আর দুবার কি সৃষ্টি হয়, ভাটা সৃষ্টি হয়। পৃথিবীর প্রত্যেকটা স্থানে দুবার জোয়ার দুবার ভাটা লক্ষ্য করা যায়। এই হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এবার আমরা পড়বো জোয়ার ভাটার হচ্ছে শ্রেণী বিভাগ। জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা পড়ে নিই মুখ্য জোয়ার, আর একটা 2 নম্বর হচ্ছে গৌণ জোয়ার। মুখ্য জোয়ার কি, এই চাঁদ, আর এদিকে পৃথিবী আছে, বলছে যেখানে চাঁদের আকর্ষণ বল কাজ করবে, এখানে চাঁদের আকর্ষণ বল যেদিকে কাজ করে সেখানে হচ্ছে জোয়ারের তীব্রতা সব থেকে কি হয়, বেশি হয়। কেন? চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম, এবং এখানে চাঁদের আকর্ষণ বল কাজ করছে আর কেন্দ্র বহির্মুখী বল দুটো কাজ করার জন্য এখানে যে জোয়ারটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার। তাহলে মুখ্য জোয়ার কাকে বলে? পৃথিবী যে স্থানে চন্দ্রের আকর্ষণে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে মুখ্য জোয়ার। কেন হয়? যে যেখানে চন্দ্রের আকর্ষণ কাজ করে সে চন্দ্রের আকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের উপর সব থেকে বেশি কাজ করে, ফলে ওখানে আকর্ষণ বল বেশি হওয়ার জন্য জলরাশি বেশি ফুলে ওঠে, তার সঙ্গে কেন্দ্র বহির্মুখী বলও কাজ করে, ফলে জলরাশি অনেক বেশি ফুলে ওঠে। এই জন্য ওই জোয়ারকে কি বলা হচ্ছে, মুখ্য জোয়ার হয়েছে। আর গৌণ জোয়ার কাকে বলে? যেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয় তার ঠিক বিপরীত প্রান্তে, তার ঠিক কি দেয়, তার ঠিক বিপরীত প্রান্তে যে জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে। তাহলে চন্দ্রের আকর্ষণ ছাড়া যে জোয়ার সৃষ্টি হচ্ছে এবং যার তীব্রতা কিছুটা কম তাকে কি বলে, গৌণ জোয়ার। এবার কেন এর তীব্রতা কম? বলছে চাঁদের আকর্ষণ বল পৃথিবীর এই বিপরীত প্রান্তে আসে না। কেন? বলছে চাঁদ পৃথিবীর একটা 45 কোণে তার অক্ষে হেলে আছে, ফলে তার কেন্দ্র এবং পৃথিবী ও চাঁদের ভর কেন্দ্র দুটো এক স্থানে অবস্থান করে না। বলছে কেন্দ্র থেকে অনেকটা দূরে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে 1609 কিমি দূরে চাঁদ আর পৃথিবীর ভর কেন্দ্রটা অবস্থান করছে। ফলে এই যে অংশটা চাঁদের সামনে আসে সেখানে চাঁদের আকর্ষণ বল কাজ করে, এই বিপরীত প্রান্ততে চাঁদের আকর্ষণ বল অনেক কাজ করে না। এই কারণে এখানে কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে এখানে জোয়ারের তীব্রতা কিছুটা কি হয়, কম হয়। একে বলা হচ্ছে গৌণ জোয়ার। বোঝা গেছে মুখ্য জোয়ার কি, গৌণ জোয়ার কি হলো। এবার চলে যাই ভরা কোটাল মরা কোটাল। ভরা কোটাল আর হচ্ছে কি মরা কোটাল হলো। ভরা কোটাল কি বলছে, চাঁদ সূর্য পৃথিবী আবর্তন করতে করতে তারা একই সরলরেখায়, প্রায় এক সরলরেখায় যখন চলে আসে তখন জোয়ারের ও ভাটার তীব্রতা অনেকটা বেশি হয়, তখন তাকে কি বলা হয়, ভরা কোটাল। বোঝা গেছে? পৃথিবী আবর্তন করতে করতে, চাঁদ সূর্য পৃথিবী আবর্তন করতে করতে তারা যখন একই সরলরেখায় চলে আসে, প্রায় একই সরলরেখায় চলে আসে, তখন কোনো একটা স্থানে চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল অনেক বেশি কাজ করে, তখন তাকে কি বলা হচ্ছে, ভরা কোটাল। কিন্তু পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে। এখানে একটা সিজিকি বলে একটা শব্দ আছে, জ্যোতির্বিজ্ঞানের ভাষায়
সূর্য পৃথিবী চাঁদ, বা পৃথিবী সূর্য চাঁদ। এই যে সরলরৈখিক অবস্থান, এটা হচ্ছে সূর্য পৃথিবী চাঁদ, এটা হচ্ছে পূর্ণিমা। আর এদিকে হচ্ছে পৃথিবী, পৃথিবীর পর না, পৃথিবীর পর চাঁদ, তারপর হচ্ছে সূর্য, এটা হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যা পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য, পৃথিবী, চাঁদের যে সরলরৈখিক অবস্থান, এই সরলরৈখিক অবস্থানটাকে কি বলে? সিজিপি। বোঝা গেছে? এবার তাহলে ভরা কোটাল, দু ধরনের ভরা কোটাল হয়। একটা হচ্ছে সংযোগ, একটা হচ্ছে প্রতিযোগ। সংযোগ কি? যখন বলছে অমাবস্যা তিথিতে পৃথিবী, তারপরে চাঁদ আর সূর্য একই দিকে, যদি মানে চাঁদ আর সূর্য যদি একই দিকে অবস্থান করে, তখন যে জোয়ারটা হয় সেই জোয়ারটাকে বলা হয় সংযোগ, অমাবস্যা তিথির জোয়ার। কেন? এখানে চাঁদের এই অংশে চাঁদের আকর্ষণ বল, সূর্যের আকর্ষণ বল দুটোই কাজ করে, ফলে এখানে জোয়ারের তীব্রতা খুব বেশি হয়। সব থেকে বেশি তীব্র জোয়ার হয় কি? অমাবস্যা তিথিতে, অর্থাৎ সংযোগের সময়। আর প্রতিযোগ কি? পূর্ণিমা। পূর্ণিমা হচ্ছে এদিকে হচ্ছে কি পৃথিবীর এদিক থেকে সূর্য হচ্ছে চাঁদ আকর্ষণ করছে, আর উল্টো দিকে কি আকর্ষণ করছে? সূর্য। ফলে অমাবস্যা তিথির তুলনায় পূর্ণিমা তিথিতে জোয়ারের তীব্রতা কিছুটা কম হয়, তখন সেই জোয়ারটাকে কি বলা হচ্ছে? প্রতিযোগ। তাহলে পূর্ণিমা তিথির জোয়ার হচ্ছে প্রতিযোগ, আর অমাবস্যা তিথির জোয়ার হচ্ছে কি? সংযোগ। বুঝা গেছে? ভরা কোটাল এটা হলো হচ্ছে কি? ভরা কোটাল। তাহলে ভরা কোটালের দুটো পার্ট, একটা সংযোগ, একটা হচ্ছে প্রতিযোগ। পূর্ণিমা তিথি আর একটা হচ্ছে অমাবস্যা তিথির যে জোয়ার। এবার হচ্ছে মরা কোটাল। মরা কোটাল কি? বলছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ আর কি? শুক্লপক্ষের হচ্ছে অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য, পৃথিবী সমকোণে অবস্থান করে। এটা যদি পৃথিবী হয়, এখানে চাঁদ আর এখানে তাহলে চাঁদ, পৃথিবী, সূর্যের সরলরৈখিক অবস্থা, সমকৌণিক অবস্থান, এটা হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আর একটা হচ্ছে কি শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অবস্থান করে। তখন যে জোয়ার ভাটাটা হয় তার তীব্রতা অনেকটা কম হয়, তাকে কি বলা হয়? মরা কোটাল। কেন কম হয়? তাহলে এখানে চাঁদের আকর্ষণে এই স্থানে জোয়ার হচ্ছে, তাহলে এই স্থানে ভাটা হওয়ার কথা, কিন্তু এই দিকে ভাটার দিকে কি আকর্ষণ করছে? সূর্য আকর্ষণ করছে। তাহলে ভাটাটা খুব বেশি হচ্ছে না। ভাটা যদি বেশি না হয় তাহলে জোয়ারের জল বেশি ফুলবে না। তাহলে এই সময় জোয়ারের তীব্রতাও খুব বেশি হয় না, ভাটার তীব্রতাও খুব বেশি হয় না। মানে ভাটার সময় জল অনেক বেশি দূর পর্যন্ত কি হয়? নেমে যায় না। বুঝা গেছে? যে জোয়ার ভাটা দুজনেরই তীব্রতা কি হয়? এই সময় কম থাকে। কেন? চাঁদ আর সূর্য সমকোণে অবস্থান করে, যেখানে চাঁদের আকর্ষণ হয় তার সমকোণী স্থানে যেখানে ভাটা হওয়ার কথা, সেখানে সূর্যের আকর্ষণে ভাটার তীব্রতা কমে যায়, ফলে জোয়ারের তীব্রতা কি হয়? হ্রাস পায়। এটাকে আমরা কি বলি? মরা কোটাল। বুঝা গেছে? এবার চলে যাই অ্যাপোজি ও পেরিজি জোয়ার। অ্যাপোজি ও পেরিজি জোয়ার। অ্যাপোজি এটা হচ্ছে পৃথিবী। ওই যে পৃথিবীর চারদিকে কি করছে? চাঁদ আবর্তন করছে। আবর্তন করতে করতে তার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন হচ্ছে কি হয়? অনেকটা দূরে চলে যায়।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যদি অনেকটা বেশি হয়ে যায়, মানে এই বেশি হয়ে গেছে, এটা চাঁদ, চাঁদের দূরত্ব যদি বেশি হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাপোজি জোয়ার, বা সেই সময় জোয়ারের তীব্রতা কি হয়, অনেক কমে যায়। এই সময় দূরত্ব 4,07,000 কিমি হয়। সেই সময় যে জোয়ার হয় তাকে কি বলা হচ্ছে, অ্যাপোজি জোয়ার। এই সময় জোয়ারের তীব্রতা কি হয়, অনেকটা কম হয়। আবার ঠিক ঘুরতে ঘুরতে আবর্তন করতে করতে চাঁদ এবং পৃথিবীর দূরত্ব যখন সব থেকে কি হয়, কম হয়, তখন আমরা চাঁদকে অনেক বড় আকারের দেখি, চাঁদকে অনেক বড় আকারের দেখি, তাকে আমরা সুপার মুন বলে থাকি, তাকে আমরা কি বলে থাকি, সুপার মুন বলে থাকি। সেই সময় চাঁদ থেকে হচ্ছে পৃথিবীর দূরত্ব কি হয়, অনেকটা কমে যায়, 3,56,000 কিমি। সেই সময় যে জোয়ার হয় তাকে কি জোয়ার বলা হয়, পেরিজি জোয়ার। তাহলে পেরিজি জোয়ারের তীব্রতা কি হবে, অনেক বেশি হবে, পেরিজি জোয়ারের তীব্রতা অনেক বেশি হবে, আর অ্যাপোজি জোয়ারের তীব্রতা অনেকটা কি হবে, কম হবে। বুঝে গেছে? এবার চলে যাই জোয়ার ভাটার সময়ের ব্যবধান। গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা মাধ্যমিকের। জোয়ার ভাটার সময়ের ব্যবধান একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবো। ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর এদিকে চাঁদ আছে, চাঁদের আকর্ষণ এখানে কি তৈরি হবে, মুখ্য জোয়ার সৃষ্টি হলো। চাঁদের আকর্ষণে কি তৈরি হবে, মুখ্য জোয়ার তৈরি হচ্ছে। ধরো সকাল 6টা, 6 AM, এখানে কি সৃষ্টি হলো, মুখ্য জোয়ার। বোঝা গেছে? ঠিক তার বিপরীত স্থানে কি তৈরি হবে, গৌণ জোয়ার সৃষ্টি হবে, আর সমকৌণিক স্থানে কি তৈরি হবে, ভাটা। মুখ্য জোয়ার, তাহলে এখানে একটা প্রথম হচ্ছে, একটা মুখ্য জোয়ার হওয়ার পর পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত হয়েছে। একটা মুখ্য জোয়ার হওয়ার পরবর্তী, তাহলে এই যে পৃথিবী এক পাক ঘুরবে গোল করে, পৃথিবী এক পাক কি করে, গোল করে ঘুরতে সময় লাগে প্রায় 24 ঘন্টা হয়েছে। তাহলে চাঁদও পৃথিবীর চারদিকে কি করছে, আবর্তন করছে, চাঁদও পৃথিবীর চারদিকে কি করছে, আবর্তন করছে। বলছে পৃথিবী যখন এক পাক ঘুরে 24 ঘন্টায়, তখন চাঁদও কিছুটা পথ কি করে, অতিক্রম করে। কত ডিগ্রি পথ অতিক্রম করে, পৃথিবীর থেকে 13 ডিগ্রি পথ অতিক্রম করে। 13 ডিগ্রি, প্রায় 13 ডিগ্রি পথ কি করে, অতিক্রম করে। তাহলে 24 ঘন্টা পর কোন একটা স্থান যখন আবার সেই স্থানে ফিরে আসবে, সেই সোজা কাকে দেখতে পাবে না, চাঁদ পাবে না। চাঁদ তখন কত ডিগ্রি পথ সরে গেছে, 13 ডিগ্রি পথ সরে গেছে। তখন সেই স্থানকে আরো 13 ডিগ্রি পথ অতিক্রম করলে তবে সেই স্থানে কি হবে, মুখ্য জোয়ার সৃষ্টি হবে। এই 13 ডিগ্রি পথ অতিক্রম করতে কত সময় লাগে, আমরা জানি যে 1 ডিগ্রি পথ অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। তাহলে 13 ডিগ্রিতে কত, 52 মিনিট সময় বেশি লাগবে। তাহলে একটা মুখ্য জোয়ার হওয়ার পর পরবর্তী মুখ্য জোয়ার হতে সময় লাগবে 24 ঘন্টা 52 মিনিট। বুঝে গেছে? তাহলে মুখ্য জোয়ার থেকে পরবর্তী মুখ্য জোয়ার কত, 24 ঘন্টা 52 মিনিট। তাহলে কেন হলো, যে কোন স্থানে জোয়ার হওয়ার পর, মুখ্য জোয়ার হওয়ার পর সেই স্থানটা 24 ঘন্টা পর যখন সেই স্থানের জায়গায় আসে, তখন চাঁদ সেই সময় পৃথিবীকে আবর্তনের জন্য কিছুটা পথ অতিক্রম করে, প্রায় 13 ডিগ্রি পথ অতিক্রম করে। সেই 13 ডিগ্রি পথ অতিক্রম করতে সময় লাগে কত, 52 মিনিট।
আর সেই স্থানটা আবার চাঁদের সামনে আসতে 24 ঘন্টা কি হবে 52 মিনিট সময় লাগে। ওই জন্য একটা মুখ্য জোয়ার থেকে পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে কত 24 ঘন্টা 52 মিনিট। তাহলে একটা মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের পার্থক্য কত হবে এর অর্ধেক। তাহলে মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। এটার কোশ্চেন। মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে কত 12 ঘন্টা 26 মিনিট। তাহলে এদের মাঝামাঝি হচ্ছে কি দুটো জোয়ারের মাঝে কি হয় ভাটা। তাহলে জোয়ার থেকে ভাটার ব্যবধান, জোয়ার থেকে ভাটার ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। তাহলে প্রত্যেক দিন কোন স্থানে যে জোয়ারের টাইমটা কোন স্থানে যেমন মুখ্য জোয়ার হবে প্রত্যেক দিন কত 52 মিনিট করে কি করে যাবে এগিয়ে 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 যাবে। তাহলে বোঝা গেছে। তাহলে মুখ্য জোয়ার থেকে পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। একটা জোয়ার থেকে একটা ভাটার সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। বোঝা গেছে। এবার একটা গুরুত্বপূর্ণ অংশ বান ডাকা। আর করবো সারাসারির বান। বান ডাকা কি বলছে বান ডাকা হচ্ছে যদি এরকম নদী মোহনা থাকে সমুদ্রের জোয়ারের সময় জলটা যখন কি হবে প্রচন্ড প্রবেশ করবে তখন সেটাকে কি বলা হচ্ছে প্রবেশ করবে আর এদিক থেকে একটা কি আসবে হচ্ছে জল থাকবে তার জন্য যে একটা ঢেউ সৃষ্টি হবে সেই ঢেউটাকে কি বলা হচ্ছে নদীতে যে ঢেউটা সৃষ্টি হয় প্রবল জোয়ারের সময় তাকে কি বলা হচ্ছে বান ডাকা। বোঝা গেছে। জোয়ারের সময় যে জলটা প্রবেশ করছে সেই জল প্রবেশ করার ফলে যে ঢেউটা সৃষ্টি হচ্ছে সেই ঢেউটাকে কি বলা হচ্ছে বান ডাকা হয়েছে। একে আমরা বলি টাইডাল বোর। এবার হচ্ছে সারাসারির বান। সারাসারির বান কি বলছে এই যখন বান ডাকাটা অনেকটা তীব্র হয়ে যায় কখন হয় অনেকগুলো কন্ডিশন আসছে ভালো করে বোঝো। যদি মোহনাটা একদম ফ্যানেল আকৃতি হয়, ফানেল আকৃতি মোহনা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন যদি অমাবস্যা তিথি, 3 নম্বর যদি বর্ষাকাল হয়, আর 4 নম্বর যদি নদীতে জল যদি বেশি থাকে বা সারা বছর জল বেশি যদি থাকে। এতগুলো কন্ডিশন। তাহলে ফানেল আকৃতি মোহনা হওয়ার জন্য যখন জলটা এখানে জোয়ারের জলটা প্রবেশ করবে তখন একটা প্রশস্ত স্থান থেকে সংকীর্ণ স্থানে যখন ঢুকবে তখন জলের উচ্চতা কি হবে বৃদ্ধি পাবে। 1 নম্বর কন্ডিশন হয়ে গেল। অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা কি হয় অনেক বেশি হয় মানে জোয়ারের উচ্চতা অনেক বাড়বে। আর এদিকে যদি বর্ষায় নদীর জলের পরিমাণ কি থাকে বেশি থাকে, বর্ষাকাল হলে এমনি জলে বেশি থাকবে এবং যদি বরফ গলা জলে পুষ্ট নদী হয় তাহলে তাদের জলের পরিমাণ অটোমেটিক বেশি থাকবে। তার প্রভাবে এদিক থেকে একটা জল মানে সমুদ্রের দিকে আর সমুদ্রের বিপরীত সমুদ্র দিক থেকে নদীর দিকে হচ্ছে জোয়ারের জল, দুজনের সংঘর্ষ হয় জলের এবং প্রচন্ড বড় বড় ঢেউ তৈরি হয় এবং হচ্ছে যাকে আমরা কি বলি সারাসারি বান। তাহলে বোঝা গেছে। তাহলে প্রত্যেক অমাবস্যায় বা প্রত্যেক জোয়ারের সময় কি হয় না সারাসারি বান হয় না। সারাসারি বানের জন্য এতগুলো কন্ডিশন যদি হয় তখন হচ্ছে জোয়ারের তীব্রতা বা জলোচ্ছ্বাস ঘটে উপকূলবর্তী এখানে নদীর উপকূলবর্তী অঞ্চলে কি ঘটে জলোচ্ছ্বাস ঘটে। এটাকে কি বলা হয় সারাসারি বান। বুঝে গেছে। আচ্ছা তোমরা এই যে জোয়ার ভাটা যে পড়ানো হলো বা আগের যে অংশগুলো পড়ানো হয়েছে তার ডেসক্রিপশন ইউটিউবের ডেসক্রিপশনে যদি যাও সেখানে এর কোশ্চেন গুলো দেওয়া আছে মাধ্যমিকে এখান থেকে কি কি কোশ্চেন আসে বা
পরীক্ষায় কি কি কোশ্চেন আছে তার কোশ্চেনগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে।